সাভারের ড্যাফোডিল সিটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রাতভর সংঘর্ষ, ভাঙচুর, অগ্নিসংযোগ, আহত শতাধিক। মানে তারা জাস্ট তাদের হাতে অস্ত্র ছিল, অস্ত্র সহ তারা আমাদের হলের দিকে এগিয়ে আসছে। আমাদের সব বাইরে ঘুমাচ্ছিল, রাতে 12টার দিকে ওরা আক্রমণ করছে। তবে তাদের মেন টার্গেট ছিল মেয়েদের হলে প্রবেশ করা। উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত মেট্রো রেল চলাচল শুরু। ফার্ম গেটে মেট্রো দুর্ঘটনায় নিহত কালামের দাফন সম্পন্ন। 2 দশক পর ঢাকায় বাংলাদেশ পাকিস্তান যৌথ অর্থনৈতিক কমিশনের বৈঠক, মুক্ত বাণিজ্য চুক্তির সম্ভাবনা। ক্ষমতায় গেলে নারীর কাজের সময় 5 ঘন্টার প্রতিশ্রুতি জামায়াতের। নিউ ইয়র্কে গণসংবর্ধনায় দলের আমির। এবং কার্গো ভিলেজ পুড়ে যাওয়ায় শাহজালাল বিমানবন্দরের খোলা স্থানে পণ্যের স্তূপ খালাসে বাড়তি সময়ে ভোগান্তি। স্বাগত। এখন ঢাকায় পুরো আয়োজন জুড়ে সঙ্গে আছে আমি মেহেদিন অ্যানি। তুচ্ছ ঘটনা নিয়ে সাভারের ড্যাফোডিল সিটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে রাতভর সংঘর্ষের ঘটনা ঘটেছে। সিটি বিশ্ববিদ্যালয়ে 11টি গাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। ভাঙচুর চালানো হয় অফিস ও শ্রেণীকক্ষেও। ভাঙচুর ও আগুনের ঘটনায় আহত হয়েছেন শতাধিক শিক্ষার্থী। খবর পেয়ে পরে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গেলে গতরাত 2টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এ নিয়ে আরও জানাচ্ছেন হুমায়ুন কবির। রাতভর সাভারের ড্যাফোডিল সিটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ। দফায় দফায় সংঘর্ষে রণক্ষেত্র পুরো এলাকা। প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার সন্ধ্যায় ব্যাচেলর প্যারাডাইসের সামনে সিটি ইউনিভার্সিটির এক শিক্ষার্থী মোটরসাইকেল থেকে থুতু ফেললে তার ড্যাফোডিলের এক শিক্ষার্থীর শরীরে লাগে। এ নিয়ে উভয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে তর্কাতর্কি হয়। পরে রাত 9টার দিকে সিটি ইউনিভার্সিটির প্রায় 40 থেকে 50 জন শিক্ষার্থী দেশীয় অস্ত্র ও ইটপাটকেল নিয়ে ড্যাফোডিল শিক্ষার্থীদের বাসায় হামলা ও ভাঙচুর করেন। পরে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির 1000-এরও বেশি শিক্ষার্থী ঘটনাস্থলে জড়ো হয়ে সিটি ইউনিভার্সিটির দিকে গেলে ব্যাপক সংঘর্ষ বাধে। এ সময় সিটি বিশ্ববিদ্যালয়ে 11টি গাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। ভাঙচুর চালানো হয় অফিস ও শ্রেণীকক্ষেও। আমাদের ভাইরা ঘুমাচ্ছিল, আমরা ঘুমাচ্ছিলাম, ঘুমন্ত শিক্ষার্থীদের উপর আক্রমণ করা হয়েছে। এই পরিস্থিতি আমরা জীবনে কোনোদিন ফেস করি নাই। আমাদেরকে বিভিন্নভাবে বিভিন্ন অঙ্গভঙ্গি দেখায় টিচ করা হয়েছে। রাতে 12টার দিকে ওরা আক্রমণ করছে। ওরা আমাদের মেয়েদেরকে টার্গেট করছে। ওরা আমাদের ক্যান্টিনে, আমাদের মেইন গেটের উপর আক্রমণ করছে। খবর পেয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টোরিয়াল টিম ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত হয়ে প্রাথমিকভাবে পরিস্থিতি সামাল দিতে ব্যর্থ হয়। পরে পুলিশ ও সেনাবাহিনীর অতিরিক্ত সদস্য ঘটনাস্থলে গেলে রাত 2টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। 12টা থেকে আমরা 4টা, 4:30 পর্যন্ত প্রশাসনের অনেক সহযোগিতা চাইছি আমরা। ওরা এসে পুরো ক্যাম্পাস আগুন দিয়ে ধ্বংস করে দিছে। শত শত ছাত্রকে আহত করছে, মারছে। এই ঘটনায় পুরো এলাকায় বিরাজ করছে থমথমে পরিস্থিতি। এখন সাভার। রাতে সংঘর্ষের পর সকালের পরিস্থিতি জানাতে সিটি বিশ্ববিদ্যালয় এলাকা থেকে যুক্ত আছেন আমাদের সাথে হুমায়ুন কবির। হুমায়ুন, কি দেখছেন ক্যাম্পাসের চিত্র আর আহতদের সবার কি অবস্থা? বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে কি বলা হচ্ছে? আমরা এর আগের লাইভে যেমনটা জানিয়েছিলাম যে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কিন্তু গতকাল সিটি ইউনিভার্সিটি এবং ড্যাফোডিল ইউনিভার্সিটির শিক্ষার্থীদের মধ্যে কিন্তু একটা সংঘর্ষের ঘটনা ঘটে। রণক্ষেত্রে কিন্তু পরিণত হয়েছিল গোটা বিশ্ববিদ্যালয় চত্বর। আমরা একটু যদি দেখাই, এখনো অ্যাম্বুলেন্সে করে কিন্তু সেই আহত রোগী যারা রয়েছে তাদেরকে চিকিৎসা নেওয়া হচ্ছে এবং নিয়ে আসা হচ্ছে। এবং এই যে আহত রোগী একের পর এক নিয়ে যাচ্ছে এবং নিয়ে আসছে। এখনো কিন্তু আসলে বিভিন্ন হাসপাতালে শতাধিক রোগী রয়েছে। পাশাপাশি আমরা কিন্তু পিছনে হট্টগোল শুনতে পাচ্ছেন। ড্যাফোডিল ইউনিভার্সিটির ডিন এবং প্রক্টর এসছেন, তারা কিন্তু কথা বলছেন সিটি ইউনিভার্সিটির কর্তৃপক্ষের সাথে। তারা আসলে তাদের সাথে ঘটে যাওয়া ঘটনার বিচার চাচ্ছেন। এবং অ্যাম্বুলেন্সে আমরা যেটা দেখাচ্ছি আপনাদেরকে, অ্যাম্বুলেন্সের মধ্যে দেখতে পাচ্ছেন আহত রোগী শিক্ষার্থী যারা, তাদেরকে আসলে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। এবং আমার পিছনে যদি একটু দেখাই, শিক্ষার্থীরা কিন্তু কিছুক্ষণ পর পর ড্যাফোডিল ইউনিভার্সিটির শিক্ষার্থীদের বিচারের দাবিতে কিন্তু তারা বিক্ষোভ করছে, মিছিল করছে।
পাশাপাশি কিন্তু সড়ক রয়েছে, আঞ্চলিক সড়ক, সেগুলো কিন্তু তারা অবরোধ করে রাখছে। ঢাকার সাথে যে এদিক দিয়ে উত্তরা এবং টঙ্গী যাওয়ার যে সড়ক, বিশেষ করে ঢাকার সাথে যে সংযোগ সাভার থেকে এ পথে এইসব যে রাস্তাগুলো রয়েছে এগুলো কিন্তু তারা বন্ধ করে রেখেছে। ফলে কিন্তু যানজটও সৃষ্টি হয়েছে চমৎকারভাবে। এবং যেমনটি জানিয়েছিলাম যে আসলে এই বিশ্ববিদ্যালয়ে গতকালকের ঘটনায় কিন্তু আমরা দেখেছি 11টি যানবাহনে কিন্তু অগ্নিসংযোগ এবং ভাঙচুরের মতো ঘটনা ঘটেছে। এবং সেই প্রতিবাদেই কিন্তু এবং শতাধিক কিন্তু বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে শিক্ষার্থীরা। আপনারা দেখছেন বিক্ষোভ করছে, কিছুক্ষণ পরপরই তারা নানা রকম স্লোগান দিচ্ছে। আমরা যদি একটু কাছে থেকে দেখাতে চাই, শিক্ষার্থীরা আসলে ড্যাফোডিল ইউনিভার্সিটির বিপক্ষে নানা রকম স্লোগান দিচ্ছেন। আপনারা সেই চিত্রই দেখছেন যে সিটি ইউনিভার্সিটির শিক্ষার্থীরা কিন্তু তার বিচারের দাবিতে তারা বিক্ষোভ করছেন, তারা বিভিন্ন রকম স্লোগান দিচ্ছেন এবং কোন রকম কালক্ষেপণ ছাড়াই তারা তাদের এই বিচার নিশ্চিতের দাবি জানিয়েছেন। এবং বিশেষ করে প্রশাসনের প্রতি তাদের একটা অভিযোগ রয়েছে। তারা বলছেন গতকাল থেকে সাহায্য চেয়েও কিন্তু পুলিশ প্রশাসনের কোনো সহায়তা পাওয়া যায়নি। এটিকে তারা উদ্দেশ্য প্রণোদিত একটি হামলা হিসাবেই কিন্তু বলছেন। তারা এই হামলার বিচার দাবি করেছেন। এবং যদিও এখন আমরা যেমন জানাচ্ছিলাম আপনাদেরকে, ড্যাফোডিল ইউনিভার্সিটির রক্তন এবং ডিন কিন্তু এখানে এসে সিটি ইউনিভার্সিটি কর্তৃপক্ষের সাথে কথা বলেছে এবং তারা একটি আলোচনার মাধ্যমে সমাধান করার কথা বললেও শিক্ষার্থীরা বলছেন সেটি আইন আলোচনা নয়, কোনো আলোচনা হবে না, কোনো সমঝোতা হবে না। শিক্ষার্থীদের দাবি আইনগত প্রক্রিয়ায় এর সর্বোচ্চ বিচার চান। এ ছিল সিটি ইউনিভার্সিটি এবং ড্যাফোডিল ইউনিভার্সিটির সংঘর্ষের ঘটনা নিয়ে আমার কাছে সর্বশেষ। সাভার থেকে যুক্ত ছিলেন সহকর্মী হুমায়ুন কবির। রাজধানীর উত্তরে থেকে মতিঝিল পর্যন্ত মেট্রো রেল চলাচল শুরু হয়েছে। এনে সবশেষ অবস্থা জানাতে আমাদের সাথে যুক্ত আছেন সহকর্মী তৌহিদুল তারেক। মেট্রো রেল চলাচল তো শুরু হলো, দীর্ঘ ভোগান্তি শেষে যাত্রীরা কি বলছেন? বলা যেতে পারে যাত্রীদের যে বক্তব্য, তাদের অনেকে হয়তো এখনো জানেন না ঠিক মতন যে 11টার পর থেকেই সেই পুনরায় মেট্রো রেল চালু হয়েছে পুরো দমে। তবে আমরা এই মুহূর্তে ফার্মগেট মেট্রো রেল স্টেশনে অবস্থান করছি। গতকাল যে স্থানে দুর্ঘটনাটি ঘটে এবং এর পর থেকেই কিন্তু এখানে মেট্রো চলাচল বন্ধ থাকে। যদিও মতিঝিল থেকে কারণ বাজার পর্যন্ত চলাচল করছিল এবং একই সাথে আগারগাঁও থেকে উত্তরা দিয়াবাড়ি পর্যন্ত মেট্রো রেল চলাচল করছিল। তবে আজকে সকাল 11টা থেকে কিন্তু পুরো দমে মতিঝিল থেকে উত্তর পর্যন্ত চালু হয় এবং আপনারা দেখতে পাচ্ছেন যে খুব বেশিক্ষণ হয়নি এখানে যাত্রীর সমাগম আমরা খুব একটা লক্ষ্য করিনি। হয়তো বেলা বাড়ার সাথে সাথে হয়তো যাত্রীরা বিষয়টি জানতে পারবেন এবং একই সাথে মেট্রো রেলে তাদের যে গন্তব্যে তারা প্রতিদিন যাতায়াত করে সেটা হয়তো করবেন। আর তাছাড়া অফিসে পৌঁছানো কিংবা কর্মক্ষেত্রে পৌঁছানোর যে সময়টি, সেই সময়টিও যেহেতু এখন অনেকটা চলে গেছে, এটা হয়তো বোঝা যাবে যে আসলে যখন অফিস শেষ হবে যখন তারা বাড়ি ফিরবে ওই সময়টাতে হয়তো তারা আবার মেট্রো রেলের মাধ্যমে হয়তো যারা নিয়মিত ব্যবহারকারী রয়েছেন তারা হয়তো আবার আসবেন। তো সেই জায়গা থেকে আসলে বলা যাচ্ছে যে এই মুহূর্তে বর্তমানে এই মেট্রো রেল স্টেশনে যাত্রীর সমাগম কম, বেলা বাড়ার সাথে সাথে সেটি বাড়বে। এবং যে বিষয়টি বলা যেতেই পারে যে মেট্রো রেল পুনরায় চালু হওয়ার কারণে যারা এটি নিয়মিত ব্যবহারকারী রয়েছেন তারা অবশ্যই স্বস্তিতে ফিরবেন। এই ছিল সর্বশেষ আমার কাছে। উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত মেট্রো চলাচল শুরু হয়েছে, সে খবরে জানাচ্ছিলেন সহকর্মী তৌহিদুল তারেক। মেট্রো রেল এবং ঢাকার সব ফ্লাইওভার বিয়ারিং প্যাডের মান ও রক্ষণাবেক্ষণ তদন্তের নির্দেশনা চেয়ে হাইকোর্টের রিট দায়ের করা হয়েছে। এ বিষয়ে ব্রিফিং করছেন রিটকারীর আইনজীবী, সরাসরি চলে যাচ্ছে সেখানে। এর আগে আমরা একটু দেখে নেব যুবদলের যে 47তম প্রতিষ্ঠাবার্ষিকী চলছে সে উপলক্ষে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানানো শেষে কথা বলছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। আর আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। দর্শক, ব্রিফটি এই মুহূর্তে শেষ হয়ে গেছে, আমরা পরবর্তীতে আবারও সেখানে যাব। রাজধানীর ফার্মগেটে মেট্রো রেলের পিলার থেকে বিয়ারিং প্যাড পড়ে নিহত আবুল কালাম আজাদের দাফন সম্পন্ন হয়েছে। সকালের ফরিদপুরের নড়িয়ার মুক্তারের চর পূর্ব পুরাগাছা দাখিল মাদ্রাসা মাঠে দ্বিতীয় জানাজা সম্পন্ন হয়। পরে নড়িয়া মসজিদের কেন্দ্রীয় কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়।
পুরো এলাকায় তৈরি হয় শোকাবহ পরিবেশ। এর আগে রোববার রাত 10টায় নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের নতুন আইলপাড়া বায়তুল ফালা জামে মসজিদে তার প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। সিদ্ধিরগঞ্জের পাঠানটুলি এলাকায় স্ত্রী ও 2 সন্তান নিয়ে ভাড়া বাসায় থাকতেন আবুল কালাম আজাদ। প্রকল্পে ব্যয় কমানো, কাজের মান বাড়ানো, ঠিকাদার প্রতিষ্ঠানের প্রতিযোগিতামূলক অংশগ্রহণ বাড়াতে গিয়ে থমকে আছে এমআরটি লাইন 1 ও 5-এর কাজ। কাজে গতি বাড়াতে চিঠি দিয়েছে জাইকা। ডিএমটিসিএল-এর ব্যবস্থাপনা পরিচালক ফারুক আহমেদ বলছেন, জাইকার চিঠি ভবিষ্যতে অর্থ ছাড়ে কোনো প্রভাব পড়বে না। তবে অর্থনীতি বিশেষজ্ঞদের প্রশ্ন, সময় নিলেও বর্তমান প্রকল্পের নির্মাণ ত্রুটি ভবিষ্যৎ প্রকল্পে দূর হবে তো? এ নিয়ে আরও জানাচ্ছেন গালিব ইবনে রিয়াজ। মৃত্যু নাকি বলে কয়ে আসে না। প্রতিদিনের মতো শরীয়তপুরের আবুল কালামও বের হয়েছিলেন জীবিকার প্রয়োজনে। হয়তো মন মগজে একটাই ভাবনা ছিল 3 আর 4 বছরের বাচ্চার ভবিষ্যৎ। কিন্তু কে জানতো এমন মৃত্যু থমকে দিল সব ভাবনাকে। আর এই শহরে তো মানব মূল্য কখনো আফসোসে, আবার কখনো টাকার অঙ্কেই আটকে যায়। অনাকাঙ্ক্ষিত এই মৃত্যু থমকে দিয়েছে এক পরিবারের জীবনের গতি। কেন, কিভাবে, কে দায়ী, হয়তো জানা যাবে, হয়তো বা না। আবার উল্টোপিঠে এই মেট্রো গতি ফিরিয়েছে ঢাকার জনজীবনকে। ঝিমিয়ে পড়া কর্মঘণ্টাকে গতি ফেরাতে ঢাকার ভেতরে এমন আরও 5টি মেট্রো রেল তৈরির পরিকল্পনা আছে। এর মধ্যে এমআরটি লাইন 1 আর 5-এর কাজ শুরু হলেও থমকে গেছে গতি। সম্প্রতি সেই গতি ফেরাতে সড়ক পরিবহন মন্ত্রণালয় ও ডিএমটিসিএলকে চিঠি দিয়েছে প্রকল্প দুটির ঋণদাতা সংস্থা জাইকা। 2030 সালে প্রকল্প দুটির মেয়াদ শেষ হওয়ার কথা থাকলেও প্রয়োজন দেখা দিয়েছে ডিপিপি সংশোধনের। তখন মেয়াদ বাড়বে দ্বিগুণ। কিন্তু প্রশ্ন হলো, জাইকার অর্থ ব্যবহারে এমন স্থবিরতা চলমান থাকলে ঋণের অর্থ ছাড়ে কি বাধা আসতে পারে? যেহেতু আগের অভিযোগগুলো জাপানি অর্থায়ন থাকা সত্ত্বেও হয়েছে, তাদের তদারকি থাকা সত্ত্বেও হয়েছে, সেক্ষেত্রে শুধু তারা যদি বলে যে সব কিছু ঠিক আছে, সেটার উপর তো নির্ভর করা সরকারের পক্ষে উচিত হবে না। আমাদের যে প্রশাসনিক প্রক্রিয়াগুলি আছে, যে কোনো সিদ্ধান্ত যদি পুনর্বিবেচনায় চলে যায়, একটা দীর্ঘসূত্রিতার মধ্যে পড়ে যায়। ক্রেডিটারের কাছ থেকে তাগিদটা আসাটা খুবই স্বাভাবিক, কিন্তু তাগিদ আসা মানে এই না যে তারা না বুঝতেছেন না সিচুয়েশনটা, তাদেরও তো একটা ইন্টারেস্ট আছে। তবে কস্ট অপটিমাইজেশনের যে উদ্দেশ্যে বাড়তি সময় ব্যয় হচ্ছে, তা কি সত্যি কাজে আসবে? সব মিলিয়ে প্রায় 1 লাখ টাকার দুটি প্রকল্পের ব্যয় ছুঁই ছুঁই করছে 2 লাখের ঘরকে। যেখানে বর্তমান মেট্রো রেলের নকশা ও নির্মাণের মান নিয়ে প্রশ্ন উঠেছে, সেখানে প্রায় দ্বিগুণ ব্যয়ের এই প্রকল্পে মান ঠিক থাকবে তো? ফলাফলটা যদি প্রকল্পের উপকারে আসে, তাইলে বার্তাটা পজিটিভই হবে, যে পরিবর্তন ঘটেছে এবং তার ফলে একটা কিছু সময় বেশি লাগলেও পরের দিকে এটা প্রকল্পের গুণগত মানটাও বাড়িয়েছে, এফিসিয়েন্সিটাও বাড়িয়েছে। আর যদি এটা ওই আমলাতান্ত্রিক দীর্ঘসূত্রিতার কারণে হয়, তাহলে তো এই যে লাউ সেই কদুতে পরিণত হলে বরং ওই ক্ষতিটা আরও বেশি হয়ে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়। ডিএমটিসিএল-এর এমডি বলছেন, কম খরচে যেন দেশের মানুষ মেট্রো ব্যবহার করতে পারে, তার জন্য দেশীয় প্রতিষ্ঠানগুলোকে আরও বেশি সম্পৃক্ত করার পরিকল্পনা হচ্ছে। আমাদের দায়িত্ব হলো এটা যাচাই বাছাই করা, আমরা দেশের নাগরিকরা কত কম পয়সায় মেট্রো দিতে পারলে, এটা তো আমাদের কাজ, আমরা ওইটাই করতেছি। জায়গা চিঠি দিচ্ছে, ভেরি গুড, এটা ভালো কাজ করছে। আর আমরা চিঠির রেসপন্স করব, প্রয়োজনে নেগোশিয়েট করব। নেগোশিয়েশনের পথ তো ওপেনই, আমরা তো নেগোশিয়েট করতে হবে। এটা সময়ের ব্যাপারে বলেন, তারপরে কম্পিটিটিভ এনভায়রনমেন্ট তৈরি করার জন্য বলেন। আর খরচ কাটছাটের টেবিলে আটকে থাকা মেট্রোর গতি ফেরানোর আগে প্রয়োজন প্যাকেজগুলোর দরপত্রে ভিন্ন ভিন্ন দেশের ঠিকাদারদের অংশগ্রহণ। আমরা চাই যে সবার ইনক্লুসিভিটি, যাতে সবাই এখানে পার্টিসিপেট করতে পারে। ওইটাই আমি বারবার বলতেছি যে উই নিড এ কম্পিটিটিভ এনভায়রনমেন্ট দ্যাট সো ক্যান এভরিবডি ক্যান পার্টিসিপেট। সবাই পার্টিসিপেট যখন করবে, দাম অটোমেটিক্যালি হয়ে যাবে।
আমরা তো এখন দাম কম্পেয়ার করার কোনো সুযোগ পাচ্ছি না। হাজার হাজার কোটি টাকার প্রকল্পে সময়ের সাথে অঙ্ক দাঁড়ায় লাখো কোটি টাকায়। নির্মাণ সামগ্রীর দাম বাড়ে প্রকল্পের ব্যয়। তবে জীবনের মূল্য কমে যায় প্রকল্পে দুর্নীতি আর ভুলভাল পরিকল্পনায়। গালিব ইবনে রিয়াজ, এখন, ঢাকা। 2 দশক পর রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে শুরু হচ্ছে নবম বাংলাদেশ পাকিস্তান যৌথ অর্থনৈতিক কমিশন। সেখানে আছেন সহকর্মী আজহার লিমন। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। লিমন, 2 দেশের উচ্চ পর্যায়ের এই বৈঠকে অর্থনীতি ও বাণিজ্যের কোন কোন বিষয়ে আলোচনা হতে যাচ্ছে জানাবেন? কক্ষের ভেতর থেকে যুক্ত হয়েছি। দেখছেন পর্দায় এই মুহূর্তে দুই দেশের প্রায় 29 জন প্রতিনিধির মধ্যে প্রায় 2 ঘন্টা ধরে বৈঠক শেষে এখন সমঝোতা স্মারক সই হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে এই সমঝোতা স্মারকটি মূলত কর্মকর্তাদের মধ্যে সই হচ্ছে, কিন্তু তার পেছনে আমরা দেখছি যে 2 দেশের এই প্রতিনিধি দলের যারা নেতৃত্ব দিয়েছেন, 2 উপদেষ্টা এবং মন্ত্রী, তারা কিন্তু পেছনে দাঁড়িয়ে আছেন। তাদের সামনেই এটি অনুষ্ঠিত হচ্ছে। দেখতে পাচ্ছেন যে পাকিস্তানের যিনি পেট্রোলিয়াম মন্ত্রী আলী পারভেজ মালিক, উনি আছেন, এবং বাংলাদেশ পক্ষে নেতৃত্ব দানকারী উপদেষ্টা, অর্থ উপদেষ্টা ডক্টর সালাউদ্দিন আহমেদ আছেন। এইখানে আমরা দেখেছি যে সকাল থেকেই এই যে দীর্ঘ একটা বিরতির পর প্রায় 2 দশক পর যে বৈঠকটি শুরু হয়েছে সকাল 9:45 থেকে। তো এইখানে এই বৈঠকের মূল উদ্দেশ্য আমাদেরকে বলা হয়েছিল যে 2 দেশের মধ্যে অর্থ বাণিজ্যের যে একটা শীতল পরিস্থিতি চলছে গেল 2 দশক ধরে, সেখানে এক ধরনের উষ্ণতা আনা। দেখছেন যে এই মুহূর্তে এমইউ সাইন হয়েছে, এবং যেই 2 জন কর্মকর্তার মধ্যে এমইউ সাইন হয়েছে তারা কিন্তু সেটি দেখাচ্ছেন সই করার পর। এবং যেটি আমরা জানতে পেরেছি যে হালাল ফুড, এই ইস্যুতে একটা সমঝোতা হলো 2 দেশের মধ্যে, এবং এই সমঝোতার আওতায় কিন্তু 2 দেশ থেকে এখন এই যে হালাল যে খাদ্য সামগ্রী পণ্য, এগুলো কিন্তু আমদানি রপ্তানির একটা নতুন দিক উন্মোচিত হবে। যেটি জানিয়ে রাখি অ্যানি, যে এই বৈঠকটির ব্যাপারে বলা হয়েছিল যে বাংলাদেশ এবং পাকিস্তানের মধ্যে, পাকিস্তান এশিয়ার 3য় বৃহত্তম অর্থনীতির দেশ, তাদের মধ্যে এখন মোটামুটি $100 মিলিয়ন $1 মিলিয়ন কম এখানে অর্থনৈতিক সম্পর্কটা আছে। এটিকে 3 বিলিয়নে রূপান্তরের একটা চেষ্টা করা হচ্ছে। তো এর জন্য আমদানি রপ্তানি বাড়ানোর জন্য, অর্থনৈতিক সম্পর্ক বাড়ানোর জন্য, বাণিজ্য সম্পর্ক বাড়ানোর জন্য এইখানে কিন্তু দেশগুলো কাজ করছে, এবং এরই ধারাবাহিকতায় আমরা দেখছি যে কর্মকর্তাদের মধ্যে এটি হচ্ছে। আমরা এখন চলে যাচ্ছি। উনি যেখানে ইংরেজিতে বলো, প্রশ্ন করার দরকার নাই। আজকে আমরা বাংলাদেশ পাকিস্তান 9ম জয়েন্ট ইকোনমিক কমিশনের একটা সভা করেছি। এইটা 2 যুগ পরে হয়েছে। এটা একটা রিমার্কেবল, 2005-এর পরে হয় নাই। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা মিটিং। আমাদের অনারেবল মিনিস্টার আসছেন পাকিস্তান থেকে, ডেলিগেশন নিয়ে আসি। আর আমরা এগুলো আলাপ করি, প্রত্যেকটাই কিন্তু 2টা দেশের জন্য, মানুষের জন্য অত্যন্ত জরুরি। আমরা কৃষি, ট্রেড, কমার্স, আইটি, তারপরে আপনার এগ্রিকালচার, কৃষি, এগ্রিকালচার, ফুড, প্রত্যেকটা আইটেম নিয়ে আলোচনা করেছি। এবং মোটামুটি যেগুলো আমরা এগ্রি করেছি সবগুলো কিন্তু 2টা দেশের জন্য, 2টি দেশের মানুষের জন্য উপকার হবে। আরেকটা জিনিস আমার দিক থেকে আমি বেশি এমফেসিস দিয়েছি, এটা নট অনলি বায়োলেটারাল, 2টা দেশ না, আমরা রিজিওনাল ইস্যুতেও যেতে চাই। খুব ভেরি ইম্পর্টেন্ট। 2টা দেশ
কিন্তু এই দেশে এই সাউথ এশিয়াতে আরও অন্যান্য দেশ আছে। আমরা যদি এইরকমভাবে কোঅপারেট করতে পারি সবার জন্য বেটার হবে। এটা কিছুটা আমাদের এখনো হয় না এতটা। আমরা সার্ককে চেয়েছিলাম একটু শক্তিশালী করতে, সার্কটা এখনও উইক। আমরা ভেবেছি সার্ক এবং এর বিয়ন্ড দ্যাট আমরা যদি যেতে পারি এরকম কোঅপারেশন প্রত্যেক দেশের সাথে আলোচনা করে আমরা করব। এতে কিন্তু বাংলাদেশ এবং অন্যান্য দেশ, পাকিস্তানের সাথে আমরা এখন করেছি, অন্য দেশের সাথে করলে কিন্তু আমরা দ্রুত এগিয়ে যেতে পারব। এবং মোটামুটি আমি বলবো একটা অত্যন্ত সফল একটা সভা হয়েছে। আপনারা দেখতে পারবেন যে মিনিস্টার আছে এবং এটাতে আমরা মনে করি যে শুরু হয়েছে এবং কন্টিনিউয়াস এইগুলোতে সময় লাগবে। বিমান যোগাযোগ শিপিং এসে সব হয়েছে, আপনারা দেখতে পারবেন। বিমান যোগাযোগ এবং নিটিগ্রিটি আপনার আরও ডিটেল ইস্যু করার জন্য ফোকাল পয়েন্ট থাকবে যাদের মিনিস্ট্রি, যেমন বিমানের জন্য সিভিল এভিয়েশন, ম্যারিটাইমের জন্য শিপিং ইন্ডাস্ট্রি, এগ্রিকালচার আছে। কোন বিষয় হয়েছে আর আপনারা বলেছিলেন যে 3 বিলিয়নের লক্ষ্য নিয়ে আপনারা আগাচ্ছেন? না, আমি টাকার অঙ্ক বলতে পারবো না, কারণ এমইউটা আপনি দেখবেন সব ক্ষেত্রে এমইউটা হয়েছে এবং রেসপেক্টিভ মিনিস্ট্রি এবং এজেন্সিগুলো করবে। যেমন এগ্রিকালচারের ব্যাপারে আমরা বলছি বার, তারপরে ইক্ষু গবেষণা, এইগুলো সুগার কেন এগুলো এগ্রিকালচার মিনিস্ট্রি করবে। ফুডের ব্যাপারে ফুড ইসে করবে। তারপর আইটি আছে, আইটির ব্যাপারে আছে, সায়েন্স অ্যান্ড টেকনোলজি আছে, এগুলো তারা করবে। ঠিক আছে, ধন্যবাদ। হ্যাঁ, এমইউর আপনার এখন যেটা হয়েছে তো একটা এগ্রিড মিনিট এবং আলাদাভাবে এমইউ, এখন তো আলাদা কোনো এমইউ হয়েছে আমরা তো এখন যেসব এগ্রিড ফিল্ডে করেছি আর প্রত্যেকটা আলাদা আলাদা করে যেটা এই সেটা পড়ে, এটা একটা প্রত্যেক ফিল্ডে চলে। এখন আমাদের মিনিস্টার সাহেব Okay. On behalf of the government of Pakistan, I would like to thank the Honorable Advisor for giving his personal time and attention in steering this process forward. We are meeting as JEC after a lull period of 20 years, and we want to build on this positive momentum for the mutual benefit of both the countries. And a lot of convergence in various areas has been attained at this platform under the chairmanship, under the steer of Dr. Saleh, and we plan to make tangible progress for the betterment of the people of both the countries, and he has elaborated on the areas of cooperation. We will try to operationalize this cooperation so that next time when we congregate as JEC, we have achieved tangible progress on the targets that we have set for both our countries. So I would like to thank the Honorable Advisor for his hospitality and congratulate him on the successful conclusion of the JEC that we were having after such a long period of time. Excellency, এনএসসিতে জেএসি নবম বৈঠক শেষে কথা বলছিলেন, আমরা সরাসরি যুক্ত ছিলাম সেখানে। ইকোনমিক রিফর্ম সামিটে কথা বলছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খুসরো মোহাম্মদ চৌধুরী, আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। এটা 2 ভাগ করছে না এখন, ওই যে ট্যাক্সের লোক আছেন উনি, কি লাভ হয়েছে? কোন লাভ হয়েছে? লাভ হবে না, কারণ আপনি সব এখানেও ব্যুরোক্রেটরা, ওইখানেও ব্যুরোক্রেটরা। ইউ থিঙ্ক ইটস গুড এনাফ? ওরা কি বাংলাদেশের মানুষের, আর্থসামাজিক মানুষের দৈনন্দিন জীবনে যে সমস্যাগুলো আছে ওদের হিসাবের মধ্যে এটা আছে? যারা পলিসি করবে, বাংলাদেশের মানুষ কিভাবে আয় করে, কিভাবে ব্যয় করে, ব্যবসায়ীরা কিভাবে আয় করে, কিভাবে ব্যয় করে, এবং এক একটা ব্যবসার পিছনে কি এফোর্ট যায়, এক একটা ব্যবসা পরিচালনায় তার কতগুলো সমস্যা সমাধান করতে হয়, এবং তার সারপ্লাস ইনকামটা কোথায় যায়, তার সারপ্লাস ইনকামটা ইউজফুলি ইনভেস্টমেন্টে যায় নাকি ওয়েস্টেজে যায়। সো দেয়ার ইজ সো মাচ টু কনসিডার। যারা এই ট্যাক্স পলিসি করবে
তাদের মাথায় এগুলো থাকতে হবে। ইটস নট এ ব্যুরোক্রেটিক জব। সুতরাং এই যে বাইফার্কেশন যেটা করেছে এটাকে আমরা অন্যভাবে চিন্তা করছি। আমি আজকে এগুলো আর বেশি বলবো না, কারণ এগুলো বলতে গেলে অনেকক্ষণ কথা বলতে হবে। সো policy making is the job of the policy makers, not the bureaucrat. So we have to ensure that policy making is done by the policy makers. ইকোনমিক রিফর্ম সামিটের কথা বলছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। আমরা সরাসরি যুক্ত ছিলাম সেখানে। ক্ষমতায় গেলে নারীর কর্মঘণ্টা 8 থেকে কমে 5 ঘন্টা করার প্রতিশ্রুতি দিয়েছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। বাংলাদেশি আমেরিকানদের উদ্যোগে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে গণসংবর্ধনা অনুষ্ঠানে এই প্রতিশ্রুতি দেন তিনি। এছাড়া মানবতা বিরোধী অপরাধের বিচার অব্যাহত রাখার প্রতিশ্রুতিও পুনর্ব্যক্ত করেন জামায়াত আমির। নিউ ইয়র্ক থেকে আব্দুল হাদের প্রতিবেদনে বিস্তারিত। নিউ ইয়র্ক সিটির অ্যাস্টোরিয়া ওয়াল ম্যানরে স্থানীয় সময় রোববার রাতে কোয়ালিশন অফ বাংলাদেশি আমেরিকান অ্যাসোসিয়েশনের আয়োজনে জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমানকে দেওয়া হয় গণসংবর্ধনা। সেখানে বক্তব্যে তিনি জানান, ক্ষমতায় গেলে নারীদের কর্মঘণ্টা কমানো হবে। পুরুষ বাইরে 8 ঘন্টা কাজ করলে নারীদের জন্য তা 5 ঘন্টাই ইনসাফ বলেও মন্তব্য করেন তিনি। আমরা গেলে ইনশাল্লাহ তাদের কর্মঘণ্টা কমিয়ে দেব, তার সন্তানের হক আদায় করার জন্য এবং মা হিসাবে তাকে সম্মান করার জন্য। এটাই হবে তাদের প্রতি ইনসাফ, এটা কোনো দয়া নয়। ইনশাল্লাহ আমরা যদি 8 ঘন্টার জায়গায় তাদের জন্য 5 ঘন্টা করি, তাহলে মারা এতই সিনসিয়ার, এতই কমিটেড, তারা চিন্তা করবে যে সরকার যে দেশ আমাদেরকে সম্মান দিয়েছে, আমাদের উচিত 8 ঘন্টার কাজ 5 ঘন্টায় সেরে দেয়। মানবতা বিরোধী অপরাধের বিচার প্রসঙ্গে তিনি বলেন, যারা মানুষ হত্যা করেছে তাদের বিচার হবেই। বর্তমান সরকারের উদ্দেশ্যে তিনি বলেন, বিচার বিভাগের প্রতি আস্থা ফেরাতে দৃশ্যমান কয়েকটি রায় দিতে হবে। জামায়াত ক্ষমতায় গেলে বিচার অব্যাহত রাখবে জানিয়ে তিনি বলেন, কোনো নিরপরাধ মানুষ শাস্তি পাবে না। যারা মানব হত্যাকারী তাদেরকে তাদের শাস্তি পেতেই হবে। আমরা এখানে কোনো অবিচার চাই না, মকারি অফ জাজমেন্ট চাই না, জাস্টিস চাই না, কনকক্টেড কোর্ট চাই না। আমরা চাই ন্যায় বিচার নিশ্চিত হোক। আমরা আপনাদেরকে কথা দিচ্ছি, আল্লাহ রাব্বুল আলামিন যদি জাতির এই আমানত আমাদের হাতে তুলে দেন, আমরা ইনশাআল্লাহ তা করব। প্রবাসী বাংলাদেশিদের প্রতি আহ্বান জানিয়ে জামায়াতের আমির বলেন, শুধু রেমিটেন্স নয়, দেশের উন্নয়নে প্রবাসী মেধাবীদেরও ফিরিয়ে আনতে হবে। আমাদের মেধাবীরা বিভিন্ন দেশে তারা গৌরব উজ্জ্বল ভূমিকা পালন করছে। সেই সমাজের উন্নয়নে তারা অভূতপূর্ব অবদান রাখছে। আমরা এই মানুষগুলোর থেকে একটা অংশ অন্তত বাংলাদেশে ফেরত চাই। প্রবাসীদের ভোটাধিকার নিয়েও কথা বলেন তিনি। বলেন, প্রবাসীদের ভোট জামাতের বাক্সে চলে যাবে বলে যারা শঙ্কায় আছেন তারাও যেন প্রবাসীদের জন্য কাজ করেন। যারা যেতে পারবেন না এখান থেকে দোয়া করবেন, কিন্তু ভোটটা মিস করবেন না। এই ভোট আপনাদের হাতে তুলে দেওয়ার উদ্দেশ্যটা কি? আর কোনো কিছু প্রবাসীদের জন্য বললাম না কেন ডিটেলস। প্রথম দিকে কিছু বলেছি, এরপরে আর কিছু বলি নাই, শুধু একটাই বলতাম, ওনাদের ভোটের অধিকারটা দাও, ওনাদের ভোটের অধিকারটা দাও। কেন? এই একটা অধিকার হচ্ছে আপনার বেটো পাওয়া। প্রবাসীদের ভোট নিবন্ধনে অংশ নেয়ার আহ্বান জানিয়ে ডাক্তার শফিকুর রহমান বলেন, প্রবাসীদের ভোট অন্যতম শক্তি হিসেবে কাজে দেবে। আরে যদি জামাত মানুষের মন জয় করে নিতে পারে। আব্দুল আহাদ, এখন নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। ব্রাহ্মণবাড়িয়া সরকারি মহিলা কলেজের সামনে থেকে বাণিজ্যিক স্থাপনা উচ্ছেদ চেষ্টার প্রতিবাদে জেলা শহরের প্রায় 1000 ওষুধের দোকান অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতি। এতে বিপাকে পড়েছেন সাধারণ মানুষ। এ নিয়ে শহরের হাসপাতাল সড়ক থেকে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত আছেন আজিজুল সঞ্চয়। সঞ্চয়, ওষুধের দোকান বন্ধে জনগণের ভোগান্তি কেমন দেখছেন জানাবেন। জনসাধারণ ভোগান্তি একেবারে অবর্ণনীয় পর্যায়ে পৌঁছে যাচ্ছে। আজকে সকাল 6টা থেকে ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরে প্রায় 1000-এর মতো ফার্মেসি দোকান কিন্তু বন্ধ রয়েছে। মূলত তারা তাদের যেই ব্রাহ্মণবাড়িয়া সরকারি মহিলা কলেজের যে মার্কেটটি আছে, মার্কেটটি উচ্ছেদের চেষ্টার প্রতিবাদে আসলে তারা আজকে থেকে এখানে তাদের যে কর্মসূচি সেই তারা পালন করছেন। এবং এর ফলে আমরা যদি দেখতে পাচ্ছি যে সকাল থেকে কিন্তু বিভিন্ন জায়গা থেকে আসলে রোগীরা কিন্তু রোগী বা রোগী স্বজন কিন্তু এখানে আসছেন ওষুধ নেওয়ার জন্য, কিন্তু তারা আসলে ব্যবস্থাপত্র নিয়ে, চিকিৎসকের ব্যবস্থাপত্র নিয়ে তারা ঘুরছেন, কিন্তু তারা আসলে ফার্মেসিগুলো বন্ধ থাকার কারণে তারা ওষুধ দিতে পারছেন না। এতে করে কিন্তু তারা বেশ ভোগান্তিতে পড়ছেন। এ নিয়ে আমরা কথা বলেছিলাম ব্রাহ্মণবাড়িয়া
ব্রাহ্মণবাড়িয়া জেলা কেমিস্ট অ্যান্ড ড্রাগস সমিতির নেতৃত্বের সঙ্গে তারা যেটি বলছেন যে তারা 40 বছর ধরে এই মহিলা কলেজের এই দ্বিগুণ থেকে তারা ব্যবসা করে আসছেন, কিন্তু হঠাৎ তাদেরকে মাত্র 1 সপ্তাহ নোটিশ এখানে তাদের যে দোকানগুলো এগুলো তারা বন্ধ তারা দাবি জানাচ্ছেন, সেটি আসলে তারা মানতে পারছে না। তবে যেহেতু আসলে এখন সকাল থেকে যে কর্মসূচি যেটি তাদের চলছে, সেটি আসলে যেহেতু এখানে জনসাধারণের ভোগান্তিতে পোহাতে হচ্ছে, সেক্ষেত্রে তারা আসলে এটি নিয়ে ইতিমধ্যে কেমিস্ট অ্যান্ড ড্রাগস সমিতি কিন্তু আমরা যেটি দেখতে পাচ্ছি যে তারা একটি বৈঠকে তারা বসেছে এই বিষয়টি নিয়ে আলোচনা করবে। এছাড়া সরকারি মহিলা কলেজ কর্তৃপক্ষ কিন্তু কিছুক্ষণের মধ্যে জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা প্রশাসনের সঙ্গে কিন্তু বৈঠক করবেন বলে আমরা জানতে পেরেছি। আমরা কথা বলেছিলাম ব্রাহ্মণবাড়িয়া সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর আব্দুল হানানের সঙ্গে। তিনি যেটি বলছেন যে আসলে এই দোকানগুলো আসলে দেওয়া হয়েছিল যখন কলেজটি বেসরকারি মালিকানায় ছিল, তবে যেহেতু এটি প্রায় 40 বছর হয়ে গিয়েছে এটি সরকারি মালিকানায় চলে এসেছে, সেক্ষেত্রে আসলে এখন যেহেতু যে চুক্তিটি তারা করেছিলেন এই দোকান মালিকদের সঙ্গে সেই চুক্তিটি কিন্তু তারা বাতিল হয়ে গিয়েছে বলে তারা আমাদেরকে বলছেন, এবং সেজন্য তারা চাচ্ছেন যে এখানে এই দোকানগুলো উচ্ছেদ করে তারা এখানে একটি শিক্ষার্থীদের নিরাপত্তার জন্য একটি আধুনিক ফটক এবং সীমানাপ্রাচী তারা তৈরি করার জন্য কিন্তু আজকে এই তারা একটি চেষ্টা চালাচ্ছেন। এবং তবে ব্যবসায়ীরা বলছেন যে আসলে হুট করে তাদেরকে এখান থেকে উঠিয়ে দেওয়ার যে সিদ্ধান্ত কলেজ কর্তৃপক্ষ, সেটি কিন্তু একেবারে অমানবিক। তারা অন্তত 6 মাস পর্যন্ত কিন্তু সময় চাচ্ছেন। তবে এই সময়টার ক্ষেত্রে আমরা জানতে চেয়েছিলাম মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর আব্দুল হানানের সঙ্গে। তিনি যেটি বলছেন যে আসলে এখানে সময় দেওয়ার ক্ষেত্রে তাদের কিছুটা বাধ্যবাধকতা রয়েছে। তারা বলছেন যে তারা কিন্তু বলছে যে আসলে যেহেতু এখানে সীমানা প্রাচীর এবং প্রথম ফটক নির্মাণের জন্য একটি বরাদ্দ এসেছে, সেক্ষেত্রে আসলে তাদের হাতেও খুব বেশি সময় নেই। সেক্ষেত্রে তারা যে ব্যবসায়ীদের যে সময় তারা চাচ্ছে যে প্রায় 6 মাস সময়, সেই সময়টি কিন্তু তারা দিতে পারবে না বলে তারা বলছেন। তারা চাচ্ছেন যে আগামী 7 থেকে 10 দিনের মধ্যে যেন এই দোকান মালিকরা যেন এখান থেকে চলে যায়, সেক্ষেত্রে তারা এখানে পরে উচ্ছেদ অভিযান পরিচালনা করবে। তবে এই যে মানুষের দুর্ভোগ কিন্তু একেবারে অসহনীয় পর্যায়ে পৌঁছে গিয়েছে। তো আমার কাছে এই ছিল এখানকার যে ফার্মেসি মালিকদের যে অবরোধ সেই সংক্রান্ত সবশেষ খবর। ব্রাহ্মণবাড়িয়া থেকে যুক্ত ছিলেন আজিজুল সঞ্চয়। গেল 18 অক্টোবর শাহজালাল বিমানবন্দরে অগ্নিকাণ্ডের একদিন পরে ফের শুরু হয় আমদানি পণ্য খালাস কার্যক্রম। তবে কার্গো ভিলেজটি পুড়ে যাওয়ায় নতুন করে কোনো স্টোরেজ ব্যবস্থা না করায় পণ্য রাখতে হচ্ছে খোলা আকাশের নিচে। আবার পণ্য খালাসেও সময় লাগছে আগের চেয়ে অনেক বেশি। এ নিয়ে আরও জানাচ্ছেন তানজিলা খান মিম। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের অগ্নিকাণ্ডের 10 দিন পার হতে চললেও এখনও পুরোদমে গতি ফেরেনি পণ্য খালাস কার্যক্রমে। অগ্নিকাণ্ডের একদিন পরই 19 অক্টোবর থেকে বিশেষ ব্যবস্থায় বিমানবন্দরের 9 নম্বর গেটে পণ্য খালাস চালু হলেও কাটছে না পণ্য জট। এখনো পর্যন্ত কোনো বিকল্প স্টোরেজ ব্যবস্থা না থাকায় আবহাওয়া পরিবর্তনে তৈরি হতে পারে জটিলতা বলে মনে করছেন অনেকেই। গত 20 অক্টোবর পণ্য খালাস হয় মাত্র 11টি এবং সবশেষ খবর পাওয়া পর্যন্ত 25 অক্টোবর খালাস হয় 166টি। সিএনএফ এজেন্টের দাবি পণ্য সরবরাহে দেখা দিয়েছে নানা জটিলতা। ভোগান্তি লাঘবে আরও একটি গেট খুলে দেওয়ার দাবি জানিয়েছেন আমদানিকারকেরা। বিশেষ করে 8 ও 9 নম্বর গেট দিয়ে গাড়ি ও মানুষ প্রবেশ করায় এই গেট দিয়ে পণ্য পরিবহনের সুযোগ রয়েছে বলে মনে করেন তারা। একটা মাল আগে ডেলিভারি দিতে সব কাজ শেষ করে আমরা 5 থেকে 10 মিনিট কিংবা আধা ঘন্টার মধ্যে ডেলিভারি দিয়ে ফেলতে পারতাম। এখন সেই ক্ষেত্রে আমাদের একটা মাল ডেলিভারি দিতে মিনিমাম 4 থেকে 5 ঘন্টা সময় লাগতেছে। পণ্য আনতে সমস্যা হচ্ছে। যেমন আমার এই পেপারটা প্রসেস করছি, এখন তো আমার মাল দরকার, মাল গেটে আনলে এটা খালাস করতে পারবো। আমার হেল্পারে বলতেছে যে আজকে গাড়ি নাই, মাল দেওয়া যাবে না। একটা গেটে ডেলিভারি হওয়াতে আমরা ঠিকমতো পণ্য পাচ্ছি না। আর যদি আমরা পেপার সব কিছু দেখা যায় যে একদম কমপক্ষে 6 ঘন্টা সময় লাগতেছে মালগুলো আসতে। তো যে পর্যন্ত আমাদের ওই নতুন ওই সেটটা ইনভেস্টিগেশন করে আমাদের না দিবে, সে পর্যন্ত আমরা কোনো কিছু করতে পারতেছি না। পণ্য যে জায়গায় আছে ওই জায়গা থেকে পণ্য 9 নম্বর গেট দিয়ে এনে ডেলিভারি দেওয়াটা, এটা সম্পূর্ণরূপে অবশ্যই আমি বলবো আমার পক্ষ থেকে এটার জটিলতা অবশ্যই আছে। গত 22 অক্টোবর বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এক বিজ্ঞপ্তিতে সমস্ত অংশীদার এয়ারলাইনকে অনুরোধ করা হয় একটি ইউএলডিতে একাধিক মাস্টার এয়ারওয়ে বিলের অধীনে পণ্য লোড না করতে। বর্তমান সাময়িক পরিস্থিতিতে প্রতি ইউএলডিতে একক কনসাইনমেন্ট লোড করলে পণ্য বাছাই, স্ক্যানিং ও ডেলিভারি প্রক্রিয়া অনেক বেশি কার্যকর হবে। তবে ব্যবসায়ীরা আবার এক্ষেত্রে বলছেন ভিন্ন কথা। একটা ইউএলডিতে একটা মাস্টার এগেনস্টে যদি একটা হাউজের বিল থাকে সেইটা মাত্র ক্লিয়ার হবে। আপনারা দেখতে পাচ্ছেন সেই শিপমেন্টগুলা যেগুলো হচ্ছে এয়ারফ্রেট ইউনিটের, সেই শিপমেন্টগুলো রিলিজ হচ্ছে। কুরিয়ারের অ্যারাউন্ড 200 থেকে 250 টন শিপমেন্ট এখনও ওপেন এয়ারে স্পেস পড়ে আছে, যে টোটালি বাংলাদেশের সব ফ্যাক্টরি এফেক্টেড। আগে যেখানে প্রতিদিন গড়ে 4 থেকে 5 হাজার পণ্য খালাস হতো, কুরিয়ার সহ মোট
4টি গেট দিয়ে এখন সেখানে পণ্য খালাস হচ্ছে দৈনিক গড়ে 400 থেকে 500টির মতো। সিএনডিএফ এজেন্টরা বলছে পণ্য খালাস কার্যক্রমে এই ধীরগতির কারণ মাত্র একটি গেট ব্যবহার করা, এবং আগে যেখানে একটি পণ্য খালাস হতে সময় লাগতো বড় জোর 1 ঘন্টা, এখন সেখানে 6 ঘন্টারও বেশি সময় লেগে যাচ্ছে। অভিযোগ উঠছে কুরিয়ারের কোনো পণ্যই খালাস হচ্ছে না। আবার শঙ্কা দেখা দিচ্ছে ভেতরে যে পণ্য খোলা আকাশের নিচে রাখা হচ্ছে সেই পণ্যের গুণগত মানও নষ্ট হয়ে যেতে পারে। মোটামুটিভাবে আমরা স্বাভাবিক রাখার জন্য পণ্য খালাসের ধীরগতির কথা স্বীকার করে ঢাকা কাস্টমস হাউসের জয়েন্ট কমিশনার বলেন, নিরাপত্তাজনিত কারণেই অন্য গেট দিয়ে খালাস চালু করা সম্ভব হচ্ছে না। 4 জায়গাতে আমাদের আলাদাভাবে সেট আপ ছিল, এখন সেই সবগুলো আসলে এখন একটা গেট দিয়ে যাচ্ছে। এর ফলে একটা বটলনেক তৈরি হচ্ছে সত্যি কথা, এবং আমরা প্রাণপণ চেষ্টা করছি এটাকে কীভাবে কাভার করা যায়। যেমন এখন আমরা কাস্টমসের পক্ষ থেকে যেটা আমরা 24/7 কাজ শুরু হয়েছে, এটা আগেও ছিল কিন্তু সীমিত মাত্রায় ছিল, এখন সেটা একেবারে দেখা যাচ্ছে রাতে সবসময় আমাদের আপনার অ্যাসেসমেন্ট হচ্ছে। বিমান, সিভিল এভিয়েশন এবং নিরাপত্তা সংস্থাগুলোর সাথে আমাদের কথাবার্তা হচ্ছে যে আর কোনো গেট খুলে দেওয়া যায় কিনা। এ বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত জানতে বাংলাদেশ বিমান চলাচল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হলে তারা কথা বলতে অনাগ্রহ প্রকাশ করেন। নানজিলা খান মিম, এখন, ঢাকা। যৌথ সামরিক প্রশিক্ষণ পরিচালনার জন্য মার্কিন নৌবাহিনীর যুদ্ধজাহাজ ত্রিনিদাদ ও টোবাগোর নৌবন্দরে নোঙর করেছে। ত্রিনিদাদ ও টোবাগোর মার্কিন দূতাবাস এক বিবৃতিতে জানায়, দুই দেশের মধ্যে সামরিক সহযোগিতামূলক সম্পর্ক বাড়াতে আগামী 4 দিন পোর্ট অব স্পেনে অবস্থান করবে যুদ্ধজাহাজ। তবে মার্কিন যুক্তরাষ্ট্রের উদ্যোগটিকে ভালোভাবে নেয়নি ভেনেজুয়েলা। প্রতিবেশী রাষ্ট্র ত্রিনিদাদ ও টোবাগোর সঙ্গে মিলে যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলায় সামরিক সংঘাত ঘটাতে চাচ্ছে বলে অভিযোগ দেশটির সরকারের। এছাড়া কারাকাস জানায়, মার্কিন গোয়েন্দা সংস্থার সরাসরি তথ্যের মাধ্যমে তারা ক্যারিবীয় অঞ্চল থেকে একদল ভাড়াটে সৈন্যকে আটক করেছে, যাদের লক্ষ্য ছিল ভেনেজুয়েলার নৌবহরের উপর মিথ্যা অভিযোগে হামলা চালানো। মাদকের চোরাচালান নিয়ে উত্তপ্ত কারাকাস ওয়াশিংটন সম্পর্ক। এর জেরে চলতি মাসে ভেনেজুয়েলায় গোপন অভিযান পরিচালনায় সিআইএকে অনুমোদন দেয় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সাতচল্লিশতম আসিয়ান সম্মেলন উপলক্ষে মালয়েশিয়া সফরে এসে দক্ষিণ পূর্ব এশিয়ার 4 দেশের সঙ্গে বাণিজ্য চুক্তি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিরল খনিজ রপ্তানিতে চীনের কড়াকড়ি বাণিজ্য ঘাটতি মোকাবেলা ও সরবরাহ সচল রাখতে দক্ষিণ পূর্ব এশীয় অংশীদারের সঙ্গে একাধিক চুক্তিতে স্বাক্ষর করেছেন তিনি। এর মধ্যে আছে মালয়েশিয়া ও কম্বোডিয়ার সঙ্গে পারস্পরিক বাণিজ্য চুক্তি এবং থাইল্যান্ডের সঙ্গে কাঠামোগত বাণিজ্য চুক্তিতে স্বাক্ষর। বিবৃতিতে হোয়াইট হাউস জানায়, নতুন চুক্তি অনুসারে যুক্তরাষ্ট্র এই 3টি দেশ থেকে আমদানি করা পণ্যের উপর 19% শুল্ক হার বহাল রাখবে। তবে কিছু পণ্যের ক্ষেত্রে এই শুল্ক ধীরে ধীরে শূন্যে নামিয়ে আনা হবে। এছাড়াও ভিয়েতনামের সঙ্গে বাণিজ্য চুক্তির ঘোষণা দিয়েছে ওয়াশিংটন। আরও জানা গেছে, যুক্তরাষ্ট্রে বিরল খনিজ রপ্তানি নিষিদ্ধ করছে না মালয়েশিয়া। বিরল খনিজের সরবরাহ ব্যবস্থা সচলে মালয়েশিয়া ও থাইল্যান্ড 2 দেশের সঙ্গে চুক্তি করেছেন ট্রাম্প। গাজার ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া জিম্মিদের মরদেহ উদ্ধারের সহায়তা করতে মিশরের প্রতিনিধি দল ও আন্তর্জাতিক রেড ক্রসকে স্থানীয়দের সঙ্গে কাজ করার অনুমতি দিয়েছে ইসরায়েল। ট্রাম্পের প্রস্তাবে গাজার যে বিশেষ লাইন থেকে সেনা প্রত্যাহার করেছে ইসরায়েল, সেখানে উদ্ধার অভিযান চালাতে পারবে মিশর ও রেড ক্রস। এর আগে গাজায় ভারী যন্ত্রাংশ ও উদ্ধার সরঞ্জাম প্রবেশে বিধিনিষেধ জারি করে ইসরায়েল। সে নিষেধাজ্ঞা শিথিল না করলেও আপাতত মিশরের প্রতিনিধি ও রেড ক্রসকে উপত্যকায় মরদেহ উদ্ধার অভিযানের অংশ নেওয়ার অনুমতি দিয়েছে তারা। হামাসের হাতে জিম্মি ছাড়াও গাজার ধ্বংসস্তূপের নিচে এখনও আটকা পড়ে আছেন 9,000-এরও বেশি ফিলিস্তিনির মরদেহ। এদিকে রোববার সংবাদ সম্মেলনে গাজার মূল শহরের মেয়র জানান, অভিযোগ করেন উপত্যকাটিতে পানি সরবরাহ সচল ও কূপ খননের জন্য 250 যানবাহন এবং 1000 টন সিমেন্ট প্রয়োজন হবে। শেষ করবে এখন ঢাকা, তবে তার আগে শিরোনামগুলো আরও একবার। সাভারের ড্যাফোডিল সিটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রাতভর সংঘর্ষ, ভাঙচুর, অগ্নিসংযোগ, আহত শতাধিক। মানে তারা জাস্ট তাদের হাতে অস্ত্রশস্ত্র ছিল, অস্ত্রশস্ত্র সহ তারা আমাদের হলের দিকে এগিয়ে আসছে। আমাদের সব বাইরে ঘুমাচ্ছিল, রাতে 12টার দিকে ওরা আক্রমণ করছে। তবে তাদের মেন টার্গেট ছিল মেয়েদের হলে প্রবেশ করা। উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত মেট্রো রেল চলাচল শুরু, ফার্মগেটে মেট্রো দুর্ঘটনা, নিহত কালামের দাফন সম্পন্ন।
2 দশক পর ঢাকায় বাংলাদেশ পাকিস্তান যৌথ অর্থনৈতিক কমিশনের বৈঠক, মুক্ত বাণিজ্য চুক্তির সম্ভাবনা। ক্ষমতায় গেলে নারীর কাজের সময় 5 ঘন্টার প্রতিশ্রুতি জামায়াতের, নিউ ইয়র্কে গণসংবর্ধনায় দলের আমির। এবং কার্গো ভিলেজ পুড়ে যাওয়ার শাহজালাল বিমানবন্দরের খোলা স্থানে পণ্যের স্তূপ খালাসে বাড়তি সময়ে ভোগান্তি। এই ছিল এখন ঢাকায়। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.এখন.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.এখন এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/এখন tv।